শুক্রবার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার। এমপি গাজী নজরুলের বিষয়ে স্পিকার ও ইসিকে চিঠি দিল জামায়াত। 5 বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলে সরকারের নতুন পরিকল্পনা। মোরেলগঞ্জে খাল খনন প্রকল্পের কাজ শেষে 42 লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত। মনিরামপুরে 2200 কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ। কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ করায় ব্যবসায়ীকে জরিমানা। ভারতকে বাংলাদেশ পাকিস্তান বানানোর চেষ্টা চলছে, মন্তব্য দিলীপ ঘোষের। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বঙ্গভবনের একাধিক সূত্র জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি শুক্রবারই স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। এদিকে চিকিৎসার জন্য ব্যাংককে থাকা স্পিকার হাফিজউদ্দিন আহমেদ 26 জুলাই দেশে ফেরার কথা থাকলেও সরকারের উচ্চ পর্যায়ের অনুরোধে তিনি শুক্রবারই দেশে ফিরছেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়। বিষয়টি রাষ্ট্রপতি সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির স্নায়ু বিষয়ক জটিলতা ধরা পড়েছে এবং পদত্যাগের পর উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যেতে পারেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর 90 দিনের মধ্যেই জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে তার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেছে দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দলীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, শুধু দলীয় বহিষ্কারের ভিত্তিতে কোনো সংসদ সদস্যের পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না। এই বিষয়ে স্পিকারের আনুষ্ঠানিক রেফারেন্স পাওয়ার পর সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী 4 থেকে 5 বছরের মধ্যে দেশে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য নিয়েছে সরকার। এই লক্ষ্যে সরকারি, বেসরকারি ও এনজিওর সমন্বয়ে জাতীয় রোডম্যাপ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত জানান, জেলা হাসপাতালগুলোর চক্ষু সেবার সক্ষমতা বাড়ানো, প্রয়োজনীয় জনবল ও আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করা হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিক রেটিনোপ্যাথি সহ বিভিন্ন চক্ষু রোগ দ্রুত শনাক্ত করে উন্নত চিকিৎসা জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন, স্কুল ভিত্তিক চোখের স্বাস্থ্য পরীক্ষা, দৃষ্টি সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীদের চশমা প্রদান এবং কর্মজীবী মানুষের নিয়মিত চোখ পরীক্ষার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ব্যাপক ভিত্তিক ছানি অপারেশনের মাধ্যমে আগামী 5 বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে সরকার। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক খাল খনন প্রকল্পের কাজ শেষ করে অব্যবহৃত 42,40,263 টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। 2025-26 অর্থ বছরে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে বলইবুনিয়া ও খাউলিয়া ইউনিয়নের 8 কিলোমিটার খাল পুনর্খনন করা হয়। প্রকল্পের আওতায় খাল খননের পাশাপাশি কাঠের শাখো, পাইপলাইন স্থাপন, মাটির রাস্তা নির্মাণ এবং প্রায় 20,000 বনজ ফলজ ঔষধি গাছ রোপণ করা হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, এই প্রকল্পের ফলে জলাবদ্ধতা দূর হয়েছে, সেচ ব্যবস্থা উন্নত হয়েছে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে। কাজ শেষে অব্যবহৃত 42,40,263 টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, স্বচ্ছতা ও সাশ্রয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করায় উদ্বৃত্ত অর্থ সরকারকে ফেরত দেওয়া সম্ভব হয়েছে। যশোরের মনিরামপুরে খরিফ 2 মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 2200 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন যশোর 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। এ সময় তিনি বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ ও সরকারি প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষি
কৃষি উৎপাদন বাড়বে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। উপজেলা কৃষি অফিস জানায়, প্রতিটি কৃষকের চাল কুমড়া, লাউ, শসা, পুঁইশাক, কলমি শাক, মিষ্টি কুমড়া ও বেগুনের উন্নত জাতের বীজের পাশাপাশি 15 কেজি ডিএপি ও 15 কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য গ্রীষ্মকালীন সবজি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎসাহিত করা এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। যশোরের কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের দায়ে ব্যবসায়ী লিয়াকত আলীকে 1000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি কেশবপুর শহরের মাছবাজার এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম অভিযান চালিয়ে তার বাড়ি থেকে প্রায় 150 কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেন। পরে মাছগুলো উপজেলা পরিষদ চত্বরে গর্ত করে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। প্রশাসন জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এই সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী লিয়াকত আলীকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। শহীদ ছাত্রনেতা এস.এম. মাসুদুজ্জামান প্রিন্সের 38তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোরের কারবালা কবরস্থানে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। পরে পৌরসভা 4 নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় জেলা ও নগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শহীদ প্রিন্সের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রিন্সের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতের নিট পরীক্ষা ইস্যুতে চলমান ছাত্র আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করে বলেন, আন্দোলনের আড়ালে ভারতকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তবে অতীতের মতো এবারও সেই চেষ্টা সফল হবে না বলে দাবি করেন তিনি। কলকাতার রাজারহাট নিউ টাউনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিলীপ ঘোষ বলেন, কিছু আন্দোলনজীবী ও বিদেশি শক্তির মদতপুষ্ট গোষ্ঠী সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের সামনে রেখে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। তার দাবি, সংসদের অধিবেশন চলাকালে ইচ্ছাকৃতভাবে এমন আন্দোলন জোরদার করা হয় যাতে সরকারকে চাপে ফেলা যায় এবং বিষয়টি বেশি প্রচার পায়। বিজেপির এই নেতা আরো বলেন, কৃষক আন্দোলন, ছাত্র আন্দোলন কিংবা অন্যান্য বিক্ষোভ একই ধরনের গোষ্ঠী এইসবের নেতৃত্ব দিয়ে থাকে। তিনি অভিযোগ করেন, বিদেশি শক্তির অর্থায়নে একটি চক্র দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে কাজ করছে এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করছে। দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সময় মতো প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি তিনি বিরোধী নেতা রাহুল গান্ধী সহ বিরোধী রাজনৈতিক দলগুলোরও সমালোচনা করে দাবি করেন, দেশের মানুষ এইসব আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পেরেছে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।